আর বাবা মহাভারতে একটা কথা আছে যেটাকে বলা হয় পানি গ্রহণ। এটা মহাভারতের সময় নিয়ম ছিল বাবা। এই যদি কোনো পুরুষ বা কোনো নারী যদি কেউ কারোর হাত ধরে তাকে বিয়ে করতে হবে। ভাগ্যিস এখন আর ওই নিয়মটা নেই, না হলে যে কি সর্বনাশটা হতো। কতজনে হাত ধরছে তার ঠিক নাই। মহাভারত এটা নিয়ম কঠিন, কারণ যদি কোনো পুরুষ বা নারী হাতটা ধরতো তার আগে যদি বাবা দুটো চারটে বিয়েও করা থাকে তাতে অসুবিধা নাই, তাহলে পানি গ্রহণ হয়েছে বিয়ে করতে হবে। আর যেই না হাতটা ধরেছে, চিত্রাঙ্গদা মেয়েটার নামটা ছিল চিত্রাঙ্গদা, রাজার মেয়ে। অর্জুন যেমন রাজার ছেলে ছিল, চিত্রাঙ্গদাও তো রাজার মেয়ে। অর্জুন নয়নে নয়ন দিয়ে প্রশ্ন করলো, তোমার নাম কি? আমার নাম চিত্রাঙ্গদা। বাহ। চিত্রাঙ্গদা প্রশ্ন করলো, তুমি কে? নাম কি তোমার? আমার নাম তৃতীয় পাণ্ডব অর্জুন। বাহ। চিত্রাঙ্গদার মনে মনে বাসনা জাগলো, আমি তো বড় হয়েছি, বাবা তো সেই বিয়ে দেবে, আর হাত যখন ধরে ফেলেছি করার কিছু নেই, পানি গ্রহণ হয়েছে, বিয়ে করতে হবে। তাহলে এমন সুন্দর এমন রূপবান পুরুষ, কারণ এমন পুরুষ পেয়ে কি হাত ছাড়া করা যায়? একেই আমি বিয়ে করব। অর্জুন মনে মনে ভাবছে, যাক বাবা, ভাগ্যিস মেয়েটা আমার হাতটা ধরেছিল। এই যে 10 বছর নদীর জল আর গাছের ফল খেয়ে আর ভালো লাগছে না, 2 বছর আমি তো একটু আরামে কাটাবো। ঠিক আছে, এখনকার সমাজ যেমন, এই সমাজই মহাভারত। ভালো করে মিলিয়ে নেবেন, যদি ঠিক ঠিক অনুভব করতে পারেন এই সমাজ মহাভারত। শুধু তখনকার দিনে এরা নয়, এখনো সমাজে এমন এমন সন্তান, এমন এমন ছেলে আছে, দেখবেন গোপন করে বাবা হয়তো বিয়ে করে বাবা দেশ বাড়িতে রেখে বিদেশে কাজে গেছে, সেখানে গিয়ে আরো দুটো বিয়ে করে রেখে দিয়েছে। হচ্ছে না? হচ্ছে তো? আচ্ছা, তাহলে লক্ষ্য করে এই সমাজ মহাভারত। তো এইবার অর্জুন মনে মনে ভাবছে, এই 10 বছর হয়ে গেল, যাই 2 বছর একটু আরামে তো কাটাবো, আর 2 বছরে এই মেয়েটাকে বিয়ে করে এখানে থাকবো। থাকার পর যেই 2 বছর হয়ে যাবে, 2 বছর পরে আমি এখান থেকে হস্তিনাপুর চলে যাব। এই 2 বছর তো একটু শান্তিতে কাটাবো। আর এত সব মনের কথা চিত্রাঙ্গদা মা জানে না। বড় সোজা সরল নারী, শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে মণিপুর রাজ্যের রাজার মেয়ে, তার বিয়ে আজকের অর্জুনের সঙ্গে। চারিদিকে বাবা আলোয় আলোকিত হয়ে গেল, চারিদিকে সাজো সাজো রব। বরেলো বরেলো বলে বাবা, বেশ বলার আগে রেডি বাবা, ভালো লাগলো মা। বড় বরেলে ও বরেলো বলে পড়ে গেল সাদা গো, বলুন ধনী। বরেলো বরেলো বলে পড়ে গেল সাদা, বরেলো বলে পড়ে গেল সাদা গো। বরেলো বরেলো বলে পড়ে গেল সাদা। ঢোলক বাজে, ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে ঢোল, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে দিব, ঢোলক বাজে মাদলে দিব, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে দিব। ধ্বনি শঙ্খ ধ্বনি, মনে উত্তরল মনে উত্তর, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদা মায়ের বিবাহ সম্পূর্ণ হল। যখনই বিবাহ সম্পূর্ণ হয়ে গেল, এদিকে যতই বলি না কেন বাবা 2 বছর সংসার, 2 বছর সংসার, একটা কুকুর বিড়ালও পুষে রাখলে বাবা তার উপরে তো একটা মায়া পড়ে, পড়ে নাকি?
এবার 2 বছর সংসার করার পর মেয়েটাকে একাকী ফেলে রেখে যাবে কি করে? মনের ভিতরে অর্জুনের সবসময় এটা ভাবনা, কার কাছে রেখে যাব? চিত্রাঙ্গদাকে কার হাতে দিয়ে যাব? কে দেখবে কে? সবসময় মনের ভিতরে একটা ভয়। দেখতে দেখতে 1 বছরও কেটে গেল। আর চিত্রাঙ্গদা মা বউ ছিল না, স্ত্রী ছিল না, সহধর্মিণী ছিল। বাবা, বউদের চরিত্র আলাদা হবে, স্ত্রীদের চরিত্র আলাদা হবে। আর যারা সহধর্মিণী হয়, স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে। নেশাগ্রস্ত মাতাল জুয়া খেলে, তাস খেলে, কোনদিন ধর্ম করে না। যদি তুমি সেই ঘরের নারী হও, স্বামীকে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দাও, তবেই তুমি হবে সহধর্মিণী, তুমি হবে অর্ধাঙ্গিনী। তা আজকে লক্ষ্য করে দেখেন, চিত্রাঙ্গদা মা সহধর্মিণী ছিল, জীবনে কোনোদিন স্বামীর কাছ থেকে কোনো কৈফিয়ত, কোনো প্রশ্ন কিছুই করেনি। কিন্তু 11 বছর হয়ে গেল, আর 1 বছর বাকি। আর এই 1 বছর অর্জুন খায় না, ঘুমায় না, শুধু কি যেন কি একটা ভাবে। একদিন রাতের অন্ধকারে চিত্রাঙ্গদা মা গিয়ে স্বামীর চরণ দুটো ধরে প্রশ্ন করলো, স্বামী, জীবনে তোমার কাছে কিছু জানতে চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, বলবে? বলো চিত্রাঙ্গদা। আচ্ছা, আমি কিছুদিন দেখলাম তুমি খাচ্ছ না, ঘুমাচ্ছ না, কি যেন কি একটা ভাবছ, বলো না স্বামী, কি হয়েছে? কৈফিয়ত নয়, যদি তোমার কষ্ট একটু মোচন করতে পারতাম, বলো না তুমি কি ভাবছো, কিসের জন্য তোমার এত চিন্তা, কেন তুমি এত ভাবো, খাচ্ছ না, ঘুমাচ্ছ না? বলবো, সময় আসুক তোমাকে সব বলবো। বেশ, আমি অপেক্ষায় রইলাম স্বামী, সময় মতো তুমি বললো। আর কোনোদিন চিত্রাঙ্গদা জিজ্ঞেস করে না। দেখতে দেখতে বছর গড়িয়ে গেল, বাকি আছে আর 1 সপ্তাহ। আর 1 সপ্তাহ পর 2 বছর পূর্ণ হয়ে যাবে, চিত্রাঙ্গদাকে ফেলে রেখে চলে যেতে হবে। আর এই 1 সপ্তাহে আর কিছু মুখে দেয় না অর্জুন। চিত্রাঙ্গদাকে ডেকে বলছে, চিত্রাঙ্গদা, আজ আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, তুমি বলবে? বলো স্বামী। আচ্ছা, তুমি আমায় কতটা ভালোবাসো গো? যা বাবা, ভালোবাসা মাপা যায়? কোনোদিন ভালোবাসা মাপা যায় না। একটা কথা বলা যায়, তোমার জন্য আমি আমার জীবন দিতে পারি। বাহ, তুমি এত ভালোবাসো, তুমি আমার জন্য তোমার জীবনটা বাজি রেখে দেবে? বলে হ্যাঁ। বেশ, তাহলে আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? স্বামী, তুমি তো জীবনে কোনোদিন এমন করে বলো না, কি এমন জিনিস যে আমি দেব তোমায়? আছে, তুমি ছাড়া কেউ দিতে পারবে না, তোমার কাছেই আছে। বেশ, বলো, আমার কাছে থাকলে আমি হাসতে হাসতে দিয়ে দেব। না, অমন করে নয়, আগে তুমি তোমার শীতের সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করো যে আমি যা চাইবো দেবে। বেশ, এটা তো তোমারই দেওয়া, তবুও কথা দিল, তোমারই দেওয়া শীতের সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তুমি যা চাইবে দেব। মনে রেখো চিত্রাঙ্গদা, তুমি যদি কথার খিলাপ করো তাহলে কিন্তু আমার মৃত্যু হয়ে যাবে। না, কখনো নয়।
বলো তুমি আমার কাছে কি চাও? বেশ, তুমি শান্তভাবে শুনবে। যে কথাটা আমি 2 বছর বলতে পারছি না, সেই কথাটা আজ আমি তোমায় বলবো। শোনো চিত্রাঙ্গদা, কাল সকাল হলে আমার 2 বছর পূর্ণ হয়ে যাবে। আমি এক অপরাধের জন্য 12 বছরের জন্য বনবাস হয়েছিলাম। 10 বছর জঙ্গলে কেটে যাবার পরে 2 বছর বাকি ছিল তোমার সঙ্গে দেখা। কাল প্রভাত হলে 2 বছর পূর্ণ। আমি কাল সকাল হলে হস্তিনাপুরে ফিরে যাব। চিত্রাঙ্গদা মা হেসে বলে উঠলেন, স্বামী এ তো আনন্দের কথা, তুমি এই কথা বলতে গিয়ে ভয় পাচ্ছ? কোন মেয়ে চায় তার বাপের বাড়ি থাকতে? তুমি যদি ভিক্ষা করেও আমায় খেতে দাও, তাও তোমার ঘর ভালো। আজ আমি আর ঘুমাবো না, সারা রাতে আমি গুছিয়ে নেব, সকালবেলা তোমার সঙ্গে হস্তিনাপুর রওনা দেব। না দাঁড়া, যে কথাটা বলবো বলে আমি বলতে পারছিলাম না এত বছর, সেই কথাটা আজ আমি তোমায় বলবো। তোমাকে বিয়ে করার আগে আমি লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করে হস্তিনাপুরে রেখে এসেছি। চিৎকার করে বলে উঠলেন, না না, এটা হতে পারে না। হয়েছে চিত্রাঙ্গদা, অন্যায় আমি একা করিনি, তুমিও করেছো। তুমি একটা দিনের জন্য জানতে চাওনি যে আমি বিবাহিত কিনা, আর তুমি জানতে চাওনি আমি বলিনি, তাহলে দুজনে অন্যায় করেছি। চিত্রাঙ্গদা মা বলে উঠলেন, বেশ, ভুল আমার, আমি জানতে চাইনি। প্রথম দেখাতে যদি একবার জানতে চাইতাম তাহলে আজকের এই দশা হতো না। স্বামী, কথা দিলাম জীবনে আমার পরিচয় আমি দেব না, তুমি আমাকে নিয়ে চলো। আমি যতদিন বাঁচবো কোনোদিন বলবো না তুমি আমার স্বামী। আমি দ্রৌপদী মায়ের চরণের দাসী হয়ে থাকবো। তুমি গিয়ে বলবে তোমার জন্য একটা কাজের মেয়ে এনেছি। এ দেহে যতদিন প্রাণ থাকবে আমি আমার পরিচয় গোপন করে রাখবো, কিন্তু সাক্ষাতে তো তোমাকে দেখতে পাবো, সামনে থেকে তোমাকে দেখতে পাবো, এইটুকু আমাকে ভিক্ষা কেড়ে দিও না। অর্জুন বলে বলেন, অসম্ভব, আমি তোমাকে হস্তিনাপুরে নিয়ে যেতে পারি না। কেন পারো না? পারি না তার একটাই কারণ, কারণ তুমি হলে ছোট জাতের মেয়ে। চিৎকার করে বলে উঠলেন, না, বলো না, আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না। আমি সহিতে পারি না, আমি আর সহিতে পারি না, পারি না, বলো না। চিরবান ছিল ধরে যে তুমি আমার ছাড়িয়া তুমি যেও না,
তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যেও না। না বলো না, তুমি বলো না আমাকে শুধু বলো না। চিত্রাঙ্গদা বলে বাহ তার স্বামী বাহ, যেই 2 বছর কেটে গেল আমি ছোট জাত হয়ে গেলাম। যখন 2 বছর আমার কাছে রইলে তখন আমি ছোট জাত ছিলাম না, আর 2 বছর হয়ে যেতেই আমি তোমার কাছে ছোট জাতের মেয়ে। বেশ যাও, এত বড় কথা তুমি যখন বলতে পারলে, আমি ছোট জাত বলে আমার নিয়ে যেতে অসুবিধা। কথা দিলাম আমি কোনোদিন তোমার সামনে গিয়ে দাঁড়াবো না। আজ রাত্রিবেলা চিরজনমের মতো বিদায় দিলাম, চলে যাও। আর ভুল করে কোনোদিন আমার নাম ধরে আর দেখো না, চলে যাও। যেই না বললো চলে যাও চিরজনমের মতো, এদিকে ভক্ত বৎসল্য ভগবানের আসন টলে গেল। একটা সতী সাধ্বী রমণী আজকে স্বামী হারা। আজকে সেই স্বামী হারা রাতের অন্ধকারে অর্জুনকে চিরজনমের মতো বিদায় দিল। চিত্রাঙ্গদা মা মনে মনে ভাবলো, এ জীবন আর রাখবো না, এই জীবনে স্বামী সেবা যখন করতে পারলাম না, এই জীবন আমি গঙ্গার জলে ত্যাগ করে দেব। চিত্রাঙ্গদা মা ভোর হতে না হতে গঙ্গায় আত্মহত্যা করতে যাবে, হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিয়ে বলল, দাঁড়া দাঁড়া, তুই অপরাধ করলি, তোর স্বামী অপরাধ করলো, তার জন্য তোর গর্ভের সন্তান তো অপরাধী। সেই যদি বা জানলো বাবা স্বামী চলে যাওয়ার পর, ফিরে যা ঘরে। আস্তে 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 এইবার চিত্রাঙ্গদাকে বলছে, শোন, যে গর্ভের সন্তান আছে তাকে বড় কর, তাকে জন্ম দে, ওই সন্তান হতে একদিন তো স্বামী ফিরবে। চিত্রাঙ্গদা মা আর কারোর কিছু বলতে পারলো না, ঘরে ফিরে এলো। কিন্তু বাবা, চিত্রাঙ্গদার বাবা যখনই সংবাদটা পেল অর্জুন ত্যাগ করে চলে গেছে, নিতে পারলো না, প্রাণ ত্যাগ করলো। চিত্রাঙ্গদা একা হয়ে গেল। 10 মাস 10 দিন পর মার কোল আলো করে সূর্যের মতো তেজ, সূর্যের মতো জ্যোতি একটা পুত্র সন্তানের জন্ম দিল। মা আমার তার নাম রেখেছিল বব্র। মহাভারতে যার নাম হচ্ছে বব্রুবাহ, অর্জুনেরই ছেলে, কিন্তু অর্জুন জানে না। চলে যাওয়ার পরেই মা তো খবরটা পেল, সংবাদটা পেল, অনুভব করতে পারলো। তো ছেলেটার জন্ম দিল। জন্ম দেবার পরে ছেলেটা দিনে দিনে বড় হয়। একদিন মার কোমরটা জড়িয়ে ধরে বলল, ও মা, মা একটা কথা বলবো? আমার সব বন্ধুরা তার বাবার নাম বলতে পারে, আমি পারি না। আমার জিজ্ঞেস করে আমার বাবার নাম কি, আমি বলতে পারি না। ও মামা, কি আমার বাবা, আমার বাবার নাম কি গো? চিত্রাঙ্গদা মা বলে উঠলো, দেখবি, শুনবি তোর বাবাকে? চল। হাতটা ধরে টানতে টানতে ভগবানের চরণে নিয়ে গেছে। ভগবানের চরণে নিয়ে গিয়ে বলে বলে, ওই দেখ, ওই যে বাঁকা করে কালো শশী দাঁড়িয়ে আছে হাতে বাঁশি নিয়ে, ওকে জিজ্ঞেস কর। ও যেদিন তোকে বলবে তোর বাবাকে, ও যেদিন পরিচয় দেবে সেই দিন তুই পরিচয় পাবি। আর তার আগে যদি কোনোদিন তোর বাবার কথা জানতে চাস, সেই দিনে তুই আমার মরা মুখ দেখবি। ওইটুকু বব্রবাহন চমকে উঠল।
আমি বাবার কথা বললে আমার মা মরে যাবে, আর জীবনে বলবো না। কিন্তু ছেলে ছোট হলে কি হবে জানে, মা শীতেতে সিঁদুর পরে, হাতে শাঁখা পরে, বাবা জীবিত আছে। কেউ আমার বাবা আছে, যে কথাটা আমার মা আমাকে বলতে পারছে না। আজকে দেখতে দেখতে বব্রবাহনের বয়স হয়েছে 20 বছর, আর সেই যে অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা বাবা বব্রবাহনই ধরেছে। বাবা যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে সেখানে এলাম, মনে পড়ছে? সেই ঘোড়াটা ছেড়েছিল, আর ঘোড়াটা ছাড়াতে অর্জুন আর কৃষ্ণ আসছে, আর ঘোড়াটা ধরলো বব্রবাহন, আর ঘোড়াটা ধরে নিয়ে মার কাছে গেছে। তখন বব্রবাহনের বয়স 20 বছর, মা চিত্রাঙ্গদারও বয়স হয়েছে। মায়ের কাছে গিয়ে ডাকছে, ও মা, মা গো, আমি কি এমন একটা জিনিস ধরেছি, দেখো কি সুন্দর দেখতে। বলে, বাবা কি ধরেছিস? এই দেখো না, ঘোড়া, এত সুন্দর ঘোড়া, এ তো মনে হয় কোনো যজ্ঞের ঘোড়া, যজ্ঞ করে যজ্ঞর ঘোড়াটা ছেড়েছে। ও মা, এই ঘোড়ার গায়ে কি লেখা আছে জানো? একটা নাম, কয়েকটা নাম লেখা আছে, তোমায় পড়ে শোনাচ্ছি, শোনো। প্রথমে লেখা আছে যুধিষ্ঠির। বলে, বাবা ও তো হস্তিনাপুরের রাজা, অনেক দিনের কথা তো, মানে বিস্মরণ হয়েছে বাবা, ও তো হস্তিনাপুরের রাজা, জানো মা? তারপরে কি লেখা আছে? তারপরে লেখা আছে বদ্ধম পাণ্ডব ভীম। মা বলছে ওর ভাইটাই হয়তো কেউ হবে। বলে, জানো মা? তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই না অর্জুন নামটা শুনেছে, চিত্রাঙ্গদা মা বলে উঠলেন, বব্রু, বব্রু, ওই ঘোড়াটা ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটা আর ধরে থাকিস না, ওই ঘোড়ার জন্য আমার মণিপুর রাজ্যটা ধ্বংস হয়ে যাবে, তুই মরে যাবি, আমি মরে যাব, ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটা কখনো ধরিস না। পাগলিনীর মতো হয়ে গেল চিত্রাঙ্গদা মা। বব্রবাহন মনে মনে ভাবছে, কি আমার মা, আমি যুধিষ্ঠির বললাম, ভীম বললাম, কিছু করলো না, কিন্তু অর্জুন, ও মা তুমি একটু শান্ত হও। খোকা, আমি তোর মা হয়ে বলছি, বাবা ঘোড়াটা ছেড়ে দে। মা 20 বছরের ছেলে বাবা, সে তো একেবারে সোজা সরল নয়, কিছু তো বোঝে। মা, যুধিষ্ঠির কথা বললাম, তুমি চমকে উঠলে না, ভীমের কথা বললাম, তুমি চমকে উঠলে না, অর্জুনের কথা বলতে তুমি এরকম পাগলিনী হয়ে গেলে কেন? চিত্রাঙ্গদা বলে উঠলেন, খোকা তুই চুপ কর, আমি কিছুতেই তোর বাবার পরিচয় দিতে পারবো না। বলে না, বাপ কোনোদিন লুকায় না, সাগর কোনোদিন শুকায় না, প্রকাশ পাবে। বব্রবাহন বলে উঠল, মা যেদিন থেকে তুমি বলেছো বাবার কথা জানতে চাইলে মরা মুখ দেখবে, আমি সেদিন থেকে তো জানতে চাই। তাহলে আজকের অর্জুনের কথা বলতে তুমি আমার বাবাকে টেনে আনলে কেন? তাহলে কি অর্জুনের সঙ্গে আমার বাবার কোনো সম্পর্ক রয়েছে? আজকের আমি বব্রবাহন, আমি বড় হয়েছি মা, আজ আমি তোমাকে ছেড়ে দেব না, আজকে তোমাকে বলতে হবে আমার বাবার সঙ্গে অর্জুনের কি সম্পর্ক। মা গো, সারা জীবন তুমি সতী নারী হয়ে থাকবে, আর সমাজের লোকরা আমাকে জারক সন্তান বলবে। আজকে তোমাকে বলতেই হবে কি আমার বাবা। আর অর্জুনের কথা বলতে তুমি পাগলিনীর মতো হলে কেন? আর অর্জুনের কথা বলতে তুমি আমার বাবা টেনে আনলে কেন? কে আজকের আমার বাবা তোমাকে বলতে হবে। চিত্রাঙ্গদা বলে উঠলেন, বলবো বাবা, আজ আর আমি কিচ্ছু লুকাবো না, তোর বাবা অন্য কেউ নয়, যে তৃতীয় পাণ্ডব অর্জুনের নামটা বললি সেই হলো তোর পিতা। চমকে উঠলো বব্রবাহন, মা এটা তুমি আজকে কি শোনালে? অর্জুন আমার বাবা। আমি মনে মনে ভেবেছিলাম আমি বোধহয় কোনো ভীরু কাপুরুষের সন্তান, কিন্তু আজ আমার অহংকার হচ্ছে মা, আমার বাবা যদি বীর অর্জুন হয়, আমি তারই সন্তান মহাবীর বব্রবাহন। মা তোমার এই বব্রু কথা দিল, এই 20 বছর পর আমার বাবাকে তোমার কাছে আনবো। বব্রবাহন তুই আনবি?
আনবো তো বাবা, এসেছে তো, এই ঘোড়াটা আমি ধরেছি এই ঘোড়াটা ছাড়াবার জন্য। মা, কিন্তু বাবা তোমায় চিনতে পারবে না। মা তাড়াতাড়ি করে ওই গলা থেকে মালাটা খুলে দিয়েছে। এই নে, এই মালাটা না তোর বাবাকে দেখাবি। 20 বছর আগে এই মালাটা আমার গলায় পরিয়েছিল, আমি যত্ন করে রেখে দিয়েছি। শোন, তুই সেই 20 বছর আগেকার গল্পটা বলবি। 12 বছরের জন্য বনবাস এসেছিল তোর বাবা, 10 বছর চলে গেল, 2 বছর বাকি ছিল, আমাকে বিয়ে করেছিল। সব বলবি, তোর বাবা চিনতে পারবে। সেই যে বিয়ের মালাটা বব্রবাহনের হাতে দিয়েছে। আর শোন, আর একটা কথা বাবা, ওই যে রথের সামনে যে থাকবে আগে তাকে প্রণাম করবি, কারণ ওরই জন্য তো তুই বাবাকে দেখা পেলি। বব্রবাহন বলল, ঠিক আছে মা, তুমি একটু বসো, আমি বাবাকে আনছি। বব্রবাহন ছুটতে ছুটতে গেছে, গিয়ে কৃষ্ণচরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। যেই না প্রণাম করেছে, ভগবান মুচকি মুচকি হাসছে। আমার মেয়ে গঙ্গা অভিশাপ দিয়েছিল ছেলের হাতে বাবা মরবে, ওই জন্য তো কায়দা করে এখানে আনা। দেখেন বাবা, যে অর্জুন, যারা দেখেছেন বাবা গীতার পাতার প্রথম ছবি, ভগবান এইটুকু শুনে কি মনে হয় বাবা ভগবানের কেউ আপন হয়, ভগবানের কেউ পর হয়? আজকে দেখো, শুধু গঙ্গা বলেছে ছেলের হাতে বাবার মৃত্যু, সেইটুকুর জন্য ভগবান কত কায়দা করে অর্জুনকে আনলো। কেন? বব্রবাহনের হাতে অর্জুনের মৃত্যু হবে বলে। তাহলে যে অর্জুনের জন্য ভগবান কুরুক্ষেত্রের মাঠে হৃদয়টাকে ঢাল করে পেতে রেখেছে, রাখেনি বাবা? ভগবান নিজের মাথায় ছাতা রাখেনি, কিন্তু অর্জুনের মাথায় ছাতা রেখেছে। নিজে কষ্ট পাবে, নিজে দুঃখ পাবে, নিজে ব্যথা পাবে, যত আঘাত আমার কৃষ্ণ নেবে, কিন্তু ভক্ত যেন ভালো থাকে। তাহলে ভাবতে পারছেন, এই হলো আমার ভগবানের চরিত্র। কারণ ভগবান কেন করবে না? ভগবানের যার জন্য এত আত্মত্যাগ, ভগবানের জন্য, ভগবান যার জন্য এত অহেতুকী কৃপা, সে তো যেমন তেমন ছেলে নয়। এই যার জন্য ভগবানের এত ত্যাগ ছিল, সে ছেলেটা কেমন জানো? শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু। আর পাণ্ডুর তৃতীয় পুত্র হলো যে রথে বসেছিল, যার নাম তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে। আজকের ভগবান মনে মনে ভাবছে, বাপ্পাটা তো এসে গেছে কাছে, এইবার খেলাটা খেলতে হবে। যেই না প্রণাম করেছে কৃষ্ণকে, আর প্রণাম করে বব্রবাহন গিয়ে অর্জুনকে প্রণাম করে বলছে বাবা। কৃষ্ণকে অর্জুন ডেকে বলছে, সখাই কি বলে? এরে আমি বাবা হতে যাব কেন? আমার তো কোনো ছেলে আর নেই, আমায় বাবা বলে ডাকছে। আয় 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 আয়, কে তোর বাবা? আমি তোর বাবা হতে যাব কেন? আমি তো তোর বাবা নই। বাবা, তোমার মনে পড়ছে না আমার মায়ের নাম চিত্রাঙ্গদা? একটু মনে করে দেখো, সেই 12 বছর বনে এসেছিলে, 10 বছর কেটে গেল, 2 বছর আমার মাকে বিয়ে করেছিলে। বাবা, এই দেখো, সেই আমার মায়ের গলায় এই মালা তুমি পরিয়েছিলে, ভালো করে একবার চেয়ে দেখো মালাটা। এত কথা বলে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, আমি কৃপা না করলে অর্জুন তো চিনতে পারবে না।
আমাকে তো মায়ার দড়িটা শক্ত করে বাঁধতে হবে, তারপরে তো হবে। অর্জুন বলছে সখা এইটুকু ছেলে কি বলছে দেখো, আমি নাকি ওর বাবা, ওর মাকে আমি বিয়ে করেছিলাম, তুমি বলে এটা কি সম্ভব? আমার তো কিছুই মনে পড়ছে না। ভগবান হাসছে আর বলছে মনে পড়বে কি করে, তুমি তো সব খেয়ে বসে আছো, দাঁড়াও ব্যবস্থা করছি আমি। ভগবান ওই রথে বসে বসে মায়ার দড়িটা টাইট করে বেঁধে দিয়েছে। কি গো মায়েরা, সবাই তো ওই দড়িতে বাঁধা, সবাই যারা দাঁড়িয়ে আছো বসে আছো আমি কীর্তনিয়া সম্প্রদায়, ওই দড়িটা যেদিন ছিঁড়ে যাবে সব ত্যাগ হয়ে যাবে। আর ওই দড়িটা যতদিন তোমার টাইট করে বাঁধা থাকবে তুমি বেরোতেই পারবে না। তা যেই না ভগবান টাইট করে বেঁধে দিয়েছে, সঙ্গে সঙ্গে অর্জুনের সব একেবারে গড়গড় করে মনে পড়ে গেল। সেই যে 12 বছর বনবাস, চিত্রাঙ্গদাকে বিয়ে, সব মনে পড়ে গেছে। ওকে 2 বছর রেখে সংসার করে ফেলে চলে আসা, মনে মনে ভাবছে তাই তো, তার মানে কি 2 বছর আমি চিত্রাঙ্গদার কাছে ছিলাম, আমার ঔরসের সন্তান এই বব্রবাহন, মানে সব ওলটপালট হয়ে যাচ্ছে। আর ওলটপালট হয়ে যখন গেল সব মনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে বব্রবাহনকে বুকে ধরে বলল বব্র, তার মানে তুই আমার সেই ভালোবাসার ফসল, আমার ঔরসের সন্তান চিত্রাঙ্গদার গর্ভে ছিলিস, যার খবর আমি জানতাম না। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরল। ভগবান মাথায় হাত দিয়ে রথে বসে পড়েছে। হায় হায়, বাবাটা দুজনের মিল হয়ে গেল, তাহলে মারামারিটা হবে কখন? বাবাটার মিল হয়ে গেল, তাহলে মারামারিটা হবে কখন বলে? দাঁড়াও, তাহলে বাবা ছেলেকে চিনে নিল, ছেলে বাবাকে চিনে নিল, তাহলে চেনা চেনির খেলা শেষ। এইবার দেখো কি করি, সবই তো ভগবানের চিত্রপটে। এইবার রথে বসে বসে বাবা মায়ার দড়িটা ধীরে ধীরে খুলছে। যেই না মায়ার দড়িটা খুলে দিয়েছে একেবারে, অর্জুন সঙ্গে সঙ্গে বব্রবাহনকে ঠেলে দিয়ে বলছে না না, এটা হতে পারে না সখা, এ কি করে আমার ছেলে হতে পারে? এই কোথাকার কাজ ছেলে এসে আমাকে বাবা বলে জড়িয়ে ধরলি? তোর মা হলো একজন দ্বিচারী, তোর মা হলো একজন কুলোটা, তোর মা হলো একজন অসতী। বব্রবাহনে রেগে গিয়ে বলে বলে অর্জুন, তোমার এত বড় স্পর্ধা, তুমি যদি আজ আমার বাবা না হতে, তোমার এই মুহূর্তে আমি তোমার দেহ থেকে মাথাটা আলাদা করে দিতাম। যে ভাষায় তুমি ওই মুখ দিয়ে আমার মার নামে উচ্চারণ করেছো, তুমি আমার মাকে দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী, যে ভাষায় কথা বলেছো, তুমি যদি আমার বাবা না হতে আজ আমি দেখে নিতাম। তবে কথা দিলাম, আজকে নয় কালকে নয় সকালবেলা যুদ্ধে আসবো, আর ওই যুদ্ধে তোমার মৃত্যু অনিবার্য। অর্জুন সজরে একেবারে বব্রবাহনের লাথি মেরেছে, দূর হয়ে যায়। পিঠে বাবা চরণের চিহ্ন পড়ে গেল বব্রবাহনে। কাঁদতে কাঁদতে ঘরে ফিরলো। মা চিত্রাঙ্গদা বলছে খোকা, কি খোকা তুই কাঁদছিস কেন? তোর বাবার সঙ্গে দেখা হয়েছে তো? তোর বাবা চিনতে পেরেছে তো? পেরেছে, খুব পেরেছে। খোকা তোর পিঠে এমন দাগ, পায়ের দাগ কি করে হয়েছে? মা, সবার বাবা আশীর্বাদ করে হাত দিয়ে, আমার বাবা আশীর্বাদ করেছে আজকের পা দিয়ে। কি বলছিস তুই? মা, উনি যদি আমার বাবা না হতো, আমি আজই দেহ থেকে মাথাটা আলাদা করে দিতাম। না না বাবা, কি করেছে তোর? যে ভাষায় তোমাকে কথা বলেছে, তোমাকে বলেছে অসতী, কলঙ্কিনী, দ্বিচারিণী, উনি যদি আমার বাবা না হতো, আমি সেই মুহূর্তে ওনার প্রাণ ত্যাগ করে দিতাম। কিন্তু আমি দিইনি মা। কেন জানো? তোমার কাছ থেকে আশীর্বাদটা নিতে এসেছি। দাও, কাল সকালবেলা আমার বাবার সঙ্গে আমার যুদ্ধ, তুমি আমাকে আশীর্বাদ করে দাও। না বাবা না, আমি আশীর্বাদ করতে পারবো না। ও তা করবে কেন? তুমি জগতে সতী নারী হয়ে থাকবে, তবে বেশ। একটা নারী কোন দিকে যাবে? ছেলেকে আশীর্বাদ দিলে স্বামীর মৃত্যু, শীতের সিঁদুর, হাতের শাখা ভাঙবে।
একটা নারী কোন জায়গায় দাঁড়িয়ে আছে দেখো। ছেলেকে যদি একবার আশীর্বাদ দেয় স্বামীর মৃত্যু, মা বলছে খোকা আমি আশীর্বাদ দিতে পারবো না, বেশ দিও না মা, তবে আমি যদি তোমারই সন্তান হই, যে ভাষায় তোমার নামে কথা বলেছে, এ জীবনে কেন কোন জীবনে আমি আমার বাবাকে ক্ষমা করব না। এরাই হলো সন্তান। মায়ের এতটুকু অপমান বব্র বাহন সহ্য করতে পারল না, বলে উঠল মা যুদ্ধে যদি আমার প্রাণ চলে যায় তুমি হেসে হেসে মেনে নিও, কিন্তু আমি ওই অর্জুনকে ছাড়ব না। মায়ের পদধূলা নিল। মা মনে মনে ভাবলো বেশ 20 বছরটা যে মানুষটা আমার কাছে ছিল না, আমার ছেলেটাকে নিয়ে 20 বছর তো আমি কাটিয়ে দিলাম, নাইবা পেলাম শেষ জীবনে। ছেলের মাথায় হাত দিয়ে বলল খোকা তুই জয়ী হইয়া। আর মায়ের আশীর্বাদ বাবা বড় দাম, বড় দাম। যদি কোনো সন্তান মায়ের আশীর্বাদ পেয়েছে, সকল কাজে সে জয়ী হয়েছে। আশীর্বাদ দিল চিত্রাঙ্গদা। সকালবেলা যুদ্ধের শঙ্খধ্বনি বেজে উঠল। বব্রবাহনের সঙ্গে অর্জুনের প্রবল যুদ্ধ। ভগবান রথে বসে আছে। যুদ্ধ চলতে চলতে ভগবান কৃষ্ণ গান্ডীব্য ধনুকটা শক্তি ক্ষীণ করে দিল। ওই যে বললাম বাবা যা যা কিছু করে সবই তো আমার কৃষ্ণ। কুরুক্ষেত্রের মাঠে যাদের যাদের মেরেছে বাবা সব আধা ঘন্টা আগে আমার কৃষ্ণ মেরে রেখেছে। মরা মানুষকে ওরা মেরেছে। তাই এবার যেই না বাবা ভগবান কৃষ্ণ গান্ডীব্য ধনুক শক্তি ক্ষীণ করে দিল, অর্জুনের সঙ্গে বব্রবাহনের যুদ্ধ চলছে। আর যুদ্ধ চলতে চলতে বব্রবাহন বাণ নিক্ষেপ করলো। ওই একটা বাণ গিয়ে অর্জুনের দেহ থেকে ওই রথের উপরে বসেছিল মস্তকটা ছেদন করে দিল। যখনই মস্তকটা অর্জুনের ছেদন হয়ে গেল, চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে আসছে, বব্র বব্র দাঁড়া খোকা দাঁড়া। ততক্ষণে অর্জুনের মৃত্যু হয়ে গেল। যখনই বাবার মস্তক ছেদন করে দিল, সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা এসে ওই বব্রবাহনের হাত থেকে অস্ত্রটা কেড়ে নিয়ে সবেমাত্র বব্রবাহনের মস্তক চিত্রাঙ্গদা মা ছেদন করতে যাবে। তুই যদি পিতৃ হত্যা বব্রবাহন হোস, আমি মা হয়ে নিজের হাতে ছেলেকে হত্যা করব। যখনই অস্ত্রটা ধরলো, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান চিত্রাঙ্গদার হাতটা ধরেছে। চিত্রাঙ্গদা করজোর করে বললে উঠলেন বা প্রভু বাহ। অভিনয় মঞ্চে যখন অভিনয় শেষ, তখন তোমার আগমন হলো। 20টা বছর তো আমি একা ছিলাম, কেউ বলেছিল আবার ফিরিয়ে দিতে, যদিও বা দিলে কেড়ে নিলে কেন? ভগবান হেসে বলছে চিত্রাঙ্গদা আমি কেড়ে নিইনি, অর্জুনের কর্ম নিয়ে গেছে। ওর অহংকার চূর্ণ করবার জন্য আজকের এই লীলা। অর্জুনের বড় অহংকার ছিল, ওর থেকে বড় বীর আর কেউ নেই। আমি সমাজকে দেখিয়ে দিলাম অর্জুনের দ্বারা এ জগতে যারা যারা অহংকার মঞ্চে বসে তাদের বিনাশ অনিবার্য হবে। সে আমার ভক্ত হোক আর আমার ভক্ত নাই হোক, অহংকার চূর্ণ হবেই হবে। এইবার ভগবান বব্রবাহন করে বলছে বব্রু যাও, তোমার আরো একটা মা আছে অর্জুন, ওই 12 বছর বনবাসে আরো একটা মেয়েকে বিয়ে করে রেখেছিল। নাগলোকে, নাগলোকে যখন গিয়েছিল না, একটা নারী ভালোবেসে ফেলেছিল অর্জুনকে, যার নাম হচ্ছে উলুপি। উলুপি
আর সেই উলুপির কাছে কাটিয়েছিল। আর সেই উলুপি আজকে বভ্রবাহনের আরো একটা মা। সেই উলুপির কাছে গিয়ে ভগবান আদেশ দিল, যাও ওই নাগমণিটা নিয়ে এসো, আর সেই নাগমণি এনে তোমার বাবার মাথাতে ঠেকিয়ে দাও। আর যদি অর্জুনের মাথাতে ঠেকাও তাহলে তোমার বাবা প্রাণ ফিরে পাবে। বভ্রবাহন ছুটে গেল সেই নাগলোকে পাতালে, গিয়ে নাগলোকে গিয়ে মাতা উলুপির কাছ থেকে মাথার মণিটা এনে অর্জুনের মাথায় ঠেকালো। আর যেই না অর্জুনের মাথায় ঠেকিয়েছে, অর্জুনের কাটা মাথা জোড়া লেগে গেল। আর যেই না জোড়া লেগে গেছে না, অর্জুন উঠে দাঁড়িয়ে ষষ্ঠাঙ্গে কৃষ্ণ চরণ দুটো ধরে বলছে, সখা আজই আমি অনুভব করলাম এই জগৎ সংসার মাঝি, এই জগৎ সংসার মাঝি যারা যারা অহংকার মঞ্চে বসে থাকে, সখা হে তুমি ছলে বলে বলে কৌশল তাদের বিনাশ করতে তুমি বাধ্য হতে। যারা অহংকারে মঞ্চে বসে থাকে তাদের বিনাশ করতে বাধ্য হই। আস্তে এইবার অর্জুন এসে প্রণাম করলো, চিত্রাঙ্গদা প্রণাম করলো, আজকের বভ্রবাহন প্রণাম করলো, সখা কৃষ্ণ সামনে দাঁড়িয়ে রইল, চিত্রাঙ্গদা আজকের বভ্রবাহন আর আজকের তৃতীয় পাণ্ডব অর্জুন, তিনজনেই নয়ন জলে দিয়ে কাঁদলো, প্রভু এত বছর পর আমি চিত্রাঙ্গদাকে পেলাম শুধু তোমার কৃপায়। যে সন্তান আমার ছিল না সেই সন্তানও আমি পেলাম, কৃপা করে তুমি একবার সাক্ষাতে যুগল রূপে দেখা দাও। মায়েরা আজকে লীলা শুনে, এই মহাভারতের ঘটনা শুনে কি শিখলাম আমরা? একটা কথা শুধু মনে রাখবেন, ভগবান কৃষ্ণ যাদের সঙ্গে ছিল তাদের অহংকার চূর্ণ করে দিল। আর আপনারা আমরা তো তুচ্ছ মা, তাই জীবনে কোনোদিন অহংকার মঞ্চে বসো না। আর এই অহংকার মঞ্চে যারা যারা বসবে, ভগবান সেই অহংকার মঞ্চ থেকে বাবা টেনে মাটিতে নামিয়ে দেবে। ভগবান বলে না, দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। সাবধান, সবার চরণ ধরে বলে যাই, যারা অর্থ পেয়েছো, যারা সম্পত্তি পেয়েছো, সব সময় একটা কথা মনে রাখবেন, সবই আমার কৃষ্ণের দান, সবই আমার কৃষ্ণের কৃপা। যাই হোক অতুল সম্পত্তি, টাকা পয়সা, ঘর বাড়ি সব হোক, কিন্তু বাবা অহংকার মঞ্চে বসে কৃষ্ণ চরণ ভুলে যেও না। আজকে যেটা তৃতীয় পাণ্ডব অর্জুনেরও হলো, আজ সাক্ষাতে ভগবান দর্শন পেল। শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী গো, ওই শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী। শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী, শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী। ললিতা বিশাখা নদী তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যত সাহুরে গো যত সাহুরে। আস্তে আমাইরা দেখি যাবার সময় একবার হাত দুটো তোলো তো দেখি একবার, সবাই সবাই। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি গো, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। হরি গান রাশি মানে জানা, চরণ মাধুরী গো চরণ নিতাই মাধুরী। গৌর হরি বল। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। দুটো ভাজন